হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু উপাসনাস ক্লাসরুম। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই প্র্যাকটিক্যালটা তোমাদের সঙ্গে নিয়ে একটু আলোচনা করি। প্র্যাকটিক্যালটা হচ্ছে স্টাডি অফ ক্রোমোজোমাল অ্যাভারিয়েশন উইথ রেসপেক্ট টু নাম্বার, ট্রান্সলোকেশন অ্যান্ড ডিলেশন, এটা নিয়ে। এবং সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সুবিধের জন্য বাংলাতে করেছি, যাতে করে তোমরা যারা রিসার্চ করছো এবং যারা তোমরা বিএসসি করছো বায়োলজিক্যাল পেপার নিয়ে, এবং এটা করা হয়েছে একটা মাইসকে নিয়ে। এই প্র্যাকটিক্যালটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ব্যাপারে কিন্তু এই মাইসের ক্রোমোজোমাল অ্যাবারিয়েশন এটা নিয়ে প্রচুর পেপার পাবলিশড হয়। তো যাই হোক, বেশি কথা না বলে চলো আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, সবচেয়ে প্রথমে আমরা জানবো যে ক্রোমোজোমাল অ্যাবারিয়েশন জিনিসটা কী। আচ্ছা, প্রথমে হোয়াট ইজ ক্রোমোজোমাল অ্যাবারিয়েশন? না, ক্রোমোজোমের অস্বাভাবিক পরিবর্তন। সেটা বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে। কী ধরনের পরিবর্তন হতে পারে? সংখ্যাগত বা নাম্বার অ্যাবারিয়েশন হতে পারে, সংখ্যাগত পরিবর্তন হতে পারে। আর কি হতে পারে? গঠনগত বা স্ট্রাকচারাল অ্যাবারিয়েশন, অর্থাৎ ক্রোমোজোমের যে অস্বাভাবিকত্ব। তা এবারে সংখ্যাগত পরিবর্তনের মধ্যে এখানে অ্যানিওপ্লয়েডি অ্যান্ড পলিপ্লয়েডি। বলতে গেলে এটা কিন্তু অনেকটাই বড় টপিক, কিন্তু যেহেতু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল সম্পর্কে আলোচনা করব, প্র্যাকটিক্যালটা আমি তোমাদের হাতে কলমে দেখাবো, সেই কারণে একটু ইন্ট্রোডাকশান না দিলেই নয়, তাই যেটুকু সম্ভব সেটুকু বলে দিচ্ছি। অ্যানিপ্লয়েডি যেটা, সেটা হচ্ছে যে অ্যানিপ্লয়েডি বা পলিপ্লয়েডি যেটা, সেটা হচ্ছে সামটাইমস ইন দ্য ডটার সেল ইট রিসিভস আইদার 1 or 2 extra chromosome or may lose 1 or 2 extra chromosome and that is called aneuploidy। মানে একটা ডটার সেল একটা অথবা দুটো এক্সট্রা ক্রোমোজোম আইদার হারাতে পারে অথবা এটা রিসিভ করতে পারে। পলিপ্লয়েডি কি? ইফ ডটার সেল, যদি একটা ডটার সেল ওয়ান সেট অফ, একটা গোটা ক্রোমোজোমের সেট, এটাকে আমরা পলিপ্লয়েডই বলবো। আমাদের নর্মালি ক্রোমোজোম কত তার নাম্বার থাকে 2n, মানে 46টা ক্রোমোজোম থাকে, তাই তো? বাট যদি এই 46টা ক্রোমোজোম যদি ধরো 3n, 4n বা 6n হয়ে গেল, তখন কিন্তু সেটা পলিপ্লয়েডই আমরা বলবো। তো এক্সাম্পল কি এগুলো? সাধারণত পলিপ্লয়েডই সাধারণত প্লান্টের দেখা যায়, হুইট অর্থাৎ গমের 6n। এবার যদি অ্যানিপ্লয়েডিও হয় বা পলিপ্লয়েডিও হয়, সেগুলো কিন্তু এক একটা অস্বাভাবিক দুটোর ক্ষেত্রে। এবার আমরা অ্যানিপ্লয়েডির কিছু টাইপস আমরা দেখে নিই। অ্যানিপ্লয়েডির টাইপসগুলো কী কী? 4 রকমের। দেখো, মনোসমি মানে 2n-1, তার মানে কটা ক্রোমোজোম হচ্ছে তোমার গিয়ে 45টা। আবার যদি আমি 46টা ক্রোমোজোম যাদের, সেক্ষেত্রে আমি বলছি। আচ্ছা, মাইসের কথা আমি পরে আসছি। মাইসের 40টা ক্রোমোজোম থাকে। ট্রাইসমি হচ্ছে 2n+1, সেক্ষেত্রে 2n-1 হলে টার্নার সিনড্রোম। টেট্রাসমি হচ্ছে 2n+2, সেখানে 48টা ক্রোমোজোম থাকবে। এবং নালিসমি হচ্ছে 2n-2, সেটা হচ্ছে লেথাল হবে। ঠিক আছে, এইটুকু একটু মনে রাখো, আর বেশি কিছু এখানে মানে বেশি বাড়াতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। এবারে আমরা পড়ব স্ট্রাকচারাল অ্যাবারিয়েশনের মধ্যে কিন্তু রিলেশনটা পড়ছে। তার মানে স্ট্রাকচারের কোনো যদি পরিবর্তন হয় ক্রোমোজোমে, সেটাকেই আমরা স্ট্রাকচারাল অ্যাবারিয়েশন বলবো। ডিলেশনটা কি বলছে? না, ক্রোমোজোমে কোনো একটি অংশ ভেঙে গিয়ে বা হারিয়ে যাওয়া। ট্রান্সলোকেশনে কি হয়? জেনারেলি ক্রোমোজোমের একটা অংশ ভেঙে গিয়ে অন্য একটা ক্রোমোজোমের মানে একটা জায়গা থেকে অন্য একটা ক্রোমোজোমের একটা জায়গায় গিয়ে জুড়ে যায়। এবার ডিলেশনটা দু রকমের হতে পারে। একটা টার্মিনাল হতে পারে, মানে যেটা একদম এন্ড থেকে হচ্ছে, আর একটা হচ্ছে ইন্টারস্ট্রিশিয়াল মানে মাঝখান থেকে হচ্ছে, বুঝতেই পারছো, ইন্টার মাঝখানে। মাইসের যে ক্রোমোজোমের বিকৃতি, সেটা নিয়ে যদি গবেষণা করা হয়, তাহলে কিন্তু দুই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, নিউমেরিক্যাল, স্ট্রাকচারাল, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। এবার মাইসের ক্রোমোজোম সংখ্যা কত? 40টা। এবারে আমরা দেখে নেব যে এই প্র্যাকটিক্যালটা করার জন্য কি কি লাগছে। প্রথমেই লাগছে একটা হোয়াইট মাইস, যেটার বোন ম্যারো থেকে, ফিমারের বোন ম্যারো থেকে আমরা স্যাম্পল হিসেবে ইউজ করব। তারপরে লাগছে কোলজেসিন এবং ক্লোরোফর্ম আর ট্রাইসোডিয়াম সাইট্রেট। ফিক্সেটিভ হিসেবে অ্যাসিটোমিথানল ইউজ করব, এবং সবচেয়ে শেষে জিমসাস্টেন দিয়ে আমরা কিন্তু এটা স্টেনিং করব। যখন আমরা মাইসটাকে নিয়ে প্র্যাকটিক্যাল করব, তখন আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা আমরা দেখে নিই।
প্রথমেই আমাদের লাগবে একটা নিডল, যেটা দিয়ে আমরা মাইসের যে স্কিনটা সেটা পিলিং করার জন্য ফুটো করব, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপরে লাগবে একটা ভালো ভার্টিব্রেট সিজার এবং একটা ফরসেপ। সিরিঞ্জ লাগবে, ইনজেকশনের সিরিঞ্জ এই মুহূর্তে আমার কাছে নেই। এটা দিয়ে আমরা বোন ম্যারোটা প্রিপেয়ার করব, বোন ম্যারো স্যাম্পেলটা নেব। আচ্ছা, এরপরে দেখো আমি এখানে একটা মাইসের স্যাম্পেল নিয়ে নিয়েছি, যেটা আমি অলরেডি ক্লোরোফর্ম দিয়ে অ্যানাস্থেসিয়া করে দিয়েছি। এরপরে মাইসের অ্যানাল পজিশান থেকে ভালো করে দেখো একটা ছোট ফুটো করতে হবে। ফুটোটা আমার আগে থেকে করা ছিল, তাই আমি করলাম না, এবং সেখান দিয়ে কাট করতে হবে। আস্তে আস্তে স্কিনটা পিলিং করতে হবে। প্রথমে কাঁচি দিয়ে একটু কাটতে হবে। স্কিনটা পিলিং সব থেকে বেস্ট হচ্ছে তুমি হাত দিয়ে করো। হাত দিয়ে একটু টানলেই স্কিন পিলিং হয়ে যাবে। যদি না হয় তাহলে ফরসেপ দিয়ে তুমি করতে পারো। পরে আমরা হাত দিয়ে বুঝে নেবো কোন জায়গায় ফিমার বোনটা রয়েছে। দেখো এখানে ডায়াগ্রামে ভালো করে বুঝতে পারবে ফিমার বোনটা। কাট করে ফিমার বোনটাকে আলাদা করে নিলাম। এরপর ছোট্ট করে কাঁচি দিয়ে উপরটা একটু কেটে নিয়েছি। দেখো রেড বোন ম্যারোটা পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বোন ম্যারোটা যে হলো এন্ডটা আছে, যেখানে বোন ম্যারোটা দেখা যাচ্ছে, সেখানে একটা সিরিঞ্জ নিয়ে আমাদের এই বোন ম্যারোটা ট্রাইসোনিয়াম সাইট্রেটের মধ্যে টেক করতে হবে। এরপর ভালো করে ফ্ল্যাশ ইন ফ্ল্যাশ আউট করতে হবে, যাতে করে যতক্ষণ না পর্যন্ত সেটা ডিজলভ হয়ে যায়। দেখো কত ভালো করে ডিজলভ হয়েছে। এখানে কিন্তু সেলগুলো কিছুই বোঝা যাচ্ছে না, একদম পুরোপুরি ডিজলভ হয়ে গেছে। এরপর এটাকে 37 ডিগ্রি সেলসিয়াসে হট ওয়াটার বাথ দেওয়া হলো। এরপরে এটাকে একটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে দেওয়া হলো। সেন্ট্রিফিউজ মেশিনের কাজ হচ্ছে রোটেশন করা, এবং এটা হালকা এবং ভারী কণাকে সেপারেট করতে ইউজ হয়। অর্থাৎ এখানে যে বোন ম্যারোর সেলগুলো ছিল সেইগুলো তলার দিকে চলে এলেও, এবং বাকি যে হালকা কণাগুলো ছিল সেগুলো উপরের দিকে চলে। এরপর 3:1 অনুপাতে অ্যাসিটোমিথানল দেওয়া হলো 10 মিনিটের জন্য, এবং এটাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া হলো। এরপর আবার কিন্তু একইভাবে ফ্লাশিং করার পালা। এরপর ওই স্যাম্পেল এবং ফিক্সেটিভের সঙ্গে সেন্ট্রিফিউজ মেশিনে 8 থেকে 10 মিনিট আবার দেওয়া হলো। আবার একইভাবে 10 মিনিটের জন্য অ্যাসিটোমিথানল ফিক্সেটিভ দেওয়া হলো। পর ডিসকার্ডের পালা। উপরে যেটা ছিল সেটা ডিসকার্ড করে দেওয়া হলো, এবং তলার সেলগুলো থেকে গেল। স্যাম্পেলটাতে 70 থেকে 80% অ্যালকোহল দিয়ে চিল্ড লাইট তৈরি করে তারপরে ফ্লেম ড্রাই করা হলো। পর জিমসার স্টেন দেওয়া হলো, এবং এক্সেস স্টেন জল দিয়ে রিমুভ করা হলো, এবং সেটাকে এয়ার ড্রাই করে নেওয়া হলো। এবার পালা অবজারভেশনের। ভালো করে দেখো তো এখানে তোমরা মেটাফেজটা বুঝতে পারছো কিনা। ফাইনালি অবজারভেশনের পরে আমরা যে ছবিগুলো পেয়েছি তা কিছুটা এরকম। পার্ট 1-এর প্রসেস আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে। এরপরে পার্ট 2-এর জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।